গল্প আড়ালে সেই তুমি। লেখায় মাহিকা মীরা। এই মাহেরা জলদি উঠ, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, যেতে হব। নিজের চুল বাঁধতে বাঁধতে শুধালো অরুণী। বড় বোনের এমন তেজি গলা শুনে মাহিরা চোখ পিট পিট করে একবার তাকায়, আবার শুয়ে চোখ বন্ধ করে শুধায়, আমি যেতে পারবো না আপা, তুই চলে যা। অরুণী এবার মাহেরার দিকে তাকায়, চোখ ছোট ছোট করে বলে, যেতে পারবি না কেন? মাহেরা সেই আগের ন্যায় শুয়ে বলতে শুরু করে, আমার ঘুমটা হয়নি আপা, তুই ওদের সাথে চলে যায় এয়ারপোর্টে। এবার অরুণীর মুখে বিরক্তির চাপ স্পষ্ট। নিচু গলায় তেজি ভাব নিয়ে বলে, কি শুরু করছিস বলতো মাহেরা? আমরা যদি না যাই তাহলে আঙ্কেল আন্টি কষ্ট পাবেন, আর তুই কি ভুলে গেছিস তারা আমাদের জন্য কি করেছে? আজকে ওদের ছেলে ফিরবে, ওরা বলছে আমাদের যেতে। আমি আর কোন কথা শুনবো না, এখনই উঠো। বোনের এমন ইমোশনাল কথা আর জোরাজুরিতে মাহেরা একরাশ বিরক্তি নিয়ে উঠে বসে। অসহায় ফেস করে উঠে চলে আসে ওয়াশরুমে। ওয়াশরুমে থাকা ছোট মিররটার দিকে তাকায়। তার ঘুম ভেঙেছে অনেক আগেই, কিন্তু লোকটার মুখোমুখি হতে চায় না সে। 9 বছর আগের কিছু স্মৃতি ভেসে আসতেই কাটা দিয়ে উঠে শরীরে তার। মন মনে একবার আওড়ায় মাহেরা, অসভ্য লোক। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তবে যেই চুল বাঁধতে যাবে তখনই নিচ থেকে ভেসে আসে আতিকা শেখের ভয়েস, অরুণী মাহেরা জলদি আসো, যেতে হবে। আতিকা শেখের গলা অরুণীর কানে আসতেই অরুণী মাহেরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। যাওয়ার পথে বলে, চল যেতে হবে জলদি। মাহেরা কোন রকম অরুণীর হাঁটার সাথে তাল মেলাতে মেলাতে বলে, আপা আমার চুলটা বাঁধতে দে। অরুণী মাহেরার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলে, তোকে খোলা চুলে আরো বেশি সুন্দর লাগে, চল এবার। মাহেরা আর বলে না এখন হাজার বললে লাভ হবে না, কারণ অরুণী তার কথা শুনবে না। যে অবস্থায় আছে সে অবস্থাতে যেতে শুরু করে। 10টায় ফ্লাইট টেক অফ করবে। এখন বাজে 9টা 59। আর 1 মিনিট আছে। আতিকা সেই অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ছেলের জন্য। আজকে 9 বছর পর তার ছেলে দেশে আসছে। 9টা বছর সে তার ছেলেকে দেখে না, মাথায় হাত বুলিয়ে দেয় না। এদিকে মাহেরা রিল্যাক্স হয়ে বসে আছে একটা বেঞ্চে। তার কোন আগ্রহ বা তাড়াহুড়ো নেই। সে বরং খুশি হবে আর এই লোকটা না আসলে, কিন্তু তার মনের ইচ্ছেটা পূর্ণ হলো না, সাথে সাথে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মানুষটার। আতিকা শেখ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এতদিন পর মনে পড়লো মায়ের কথা। দেশে ফিরতে ইচ্ছে হলো তোর? অভিমানী গলা তার। মায়ের রাত ভাঙাতে জড়িয়ে ধরে মাকে। তখনই পিছন থেকে করিম শেখ বলে ওঠেন, ফাইয়াজ। ছেলেটার সাথে পিছনে তাকায়। বাবাকে দেখে মুচকি হাসে সে। বাবাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? করিম শেখ মুচকি হেসে উত্তর দেন, এখন তুই এসে গেছিস, খারাপ থাকি কি করে? বাবার কথায় মুচকি হাসে ফাইয়াজ। চলুন তার পরিচয়টা জেনে আসি। পুরো নাম তার আবরার ফাইয়াজ বিন শেখ। পড়াশোনা আর ক্যারিয়ারের খাতিরে সে চলে গেছিল আমেরিকা। আজ 9 বছর পর দেশে ফিরে সে। কিছুটা অভিমান আর জেদ নিয়েই দেশ ছেড়েছিল সে। বাবা ছেলের কথার মধ্যেই একজন প্রাপ্ত বয়স্ক যুবক এসে বলে, আমি আশায় কি কেউ খুশি হয়নি? বয়স কতই বা হবে, 27-28 বছর। ফাইয়াজের বয়সেরই হবে সে। তার কথায় আতিকা শেখ এসে কান মলে দিয়ে বলে, তুই বাদর আর ভালো হলি না, খুশি হব না কেন? তুই আমার একমাত্র ভাতিজা। হ্যাঁ। আতিকা শেখের হাত থেকে নিজের কান বাঁচানোর চেষ্টা করতে করতে ঈশান বলে, ফুপি ছাড়ো লাগছে। আতিকা শেখ ছেড়ে দেয় ঈশানকে। তাদের কথার মাঝেই অরুণী এসে ফাইয়াজকে জিজ্ঞাসা করে, কেমন আছো ভাইয়া? ফাইয়াজ অরুণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভালো, তুই কেমন আছিস? অরুণী জবাব দেয়, ভালো আছে সে। তাদের কথার মাঝেই ফাইয়াজ চোখ বুলায় এয়ারপোর্টে। এবং কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে যায় সে। তার চোখ দুটো মাহেরাকেই খুঁজছিল।
সে আরামে বসে ফোন টিপছে, ফাইয়েজ আসাতে তার কোন ভ্রুক্ষেপ নেই। ভাবলেশীনভাবে বসে আছে সে। ফাইয়েজের মনে অভিমান জমে, সাথে জমে কিছুটা রাগ। সবাইকে পাশ কাটিয়ে মাহেরার দিকে এগিয়ে এসে বলে, বেয়াদব, বেয়াদবি রয়ে গেলি ভালো হলি না। মাহেরা মুখ ফুলিয়ে বলে, আমি আবার কি করলাম? ফাইয়েজ আবারও রাগ দেখিয়ে বলে, এত বছর পর আমি আসলাম, কোথা তুই এসে জিজ্ঞেস করবি কেমন আছি? তা না করে এখানে বসে এতজন গুরুজনের সামনে বেয়াদবের মতো ফোন টিপছিস। মাহেরা মাথা নিচু করে নেয়। ফাইয়েজ আগেও তাকে যেখানে সেখানে এসে অপমান করেছে, এত তাই করছে। আতিকা শেখ এগিয়ে এসে মাহেরা মাথায় হাত বুলিয়ে দিয়ে ক্ষিপ্ত নজরে তাকায় ফাইয়েজের দিকে। মেয়েটার পিছনে লাগছিস কেন ফাইয়েজ? খুব বেশি ভদ্র যে, আর ভদ্র মানুষ তো আমার পছন্দ নয়। ভাবলেশীন গলায় বলে মাহেরার মন যেন আরো খারাপ হয়ে যায়। এতদিন পরে এসে এভাবে কথা না বললে কি হতো না? করিম শেখ এসে তাড়া দেন বাড়ি ফিরতে হবে। আতিকা শেখকে ইশারা করে বলে, চলো যেতে হবে তো। আতিকা শেখও মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ফাইয়েজকে নিয়ে যেতে শুরু করে তারা। মাহেরা তাদের পিছন পিছন যাচ্ছে। গাড়িতে সব সিট ফুল হয়ে গেছে, একটা সিটি খালি আছে, আর সেটা হলো ফাইয়েজের পাশে, যেখানে মাহেরা মরে গেলেও বসবে না। অরুণের দিকে অসহায় নজরে তাকিয়ে বলে, আবার তুই সামনে আয়। কেন? মাহেরা হাঁসফাঁস করতে শুরু করে। এই কেন এর উত্তর দেওয়ার পরিস্থিতি তো এটা নয়। এদিকে ফাইয়েজও তাকিয়ে আছে তার দিকে। এখন সে কি বলবে, কোন কথা ছাড়া সে বসে পড়ে ফাইয়েজের পাশে। পুরো রাস্তা মাহেরা কোন কথা বলে না। ঈশান নানা রকম দুষ্টুমি করেছে, কিন্তু মাহেরা কোন কথা বলেনি। বলবেই বা কি করে পাশে যদি এমন অসভ্য একটা লোক থাকে? 9 বছরে সে ফাইয়েজের সাথে কথা বলেনি এক সেকেন্ডও। অরুণী কথা বললেও সে বলেনি কথা ফাইয়েজের সাথে। এগুলো ভাবতে ভাবতে সে ফাইয়েজের দিকে আর চোখে তাকাতেই দেখে ফাইয়েজ তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে সোজা হয়ে বসে যায়। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে যায় সে। সে জানতো এমন কিছু হবে, তাই সে এখানে বসতে চায়নি। মাহেরা মনে মনে 100টা গালি দেয় ফাইয়েজকে। বেচারা জানতেই পারল না কেউ তাকে মনে মনে ধুয়ে ফেলছে পানি ছাড়া। বাড়ি এসে মাহেরা নিজের রুমে ঘুঁটি মেরে বসেছে, আজকে আর সে বের হবে না এই রুম থেকে। অরুণী রান্নাঘরে আতিকা শেখকে সাহায্য করছে। আতিকা শেখ নানা রকম আয়োজন করছেন ছেলের জন্য। কাজের ফাঁকেই আতিকা শেখ গলা ছেড়ে ডাকেন, মাহেরা কোথায় তুমি? আজকে নিচে আসছো না কেন? জলদি নিচে আসো। আতিকা শেখের ডাক কানে পৌঁছাতেই চোখ দুটো গুলো হয়ে যায়। যেইটার ভয় পেয়েছিল সেটাই হচ্ছে, ডাক পড়ে গেছে নিচে যাওয়ার। সাইডে থেকে ওড়নাটা নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নিচে নেমে যায় সে। মাহেরা পা টিপে টিপে ফাইয়েজের রুমে প্রবেশ করে। হাতে তার খাবারের প্লেট। নাস্তা বানিয়ে পাঠিয়েছে আতিকা শেখ। মাহেরা তো আসতে চায়নি, কিন্তু কি করা, ফাইয়েজকে সে ভয় পায় অনেক। সবসময় রাগের মোড়ে থাকে। মাহেরা চুপি চুপি রুমে ঢুকে দেখে কেউ রুমে নেয়। বেলকনিতে হয়তো দাঁড়িয়ে। মাহেরা ভাবে প্লেটটা রেখে সে চলে যাবে চুপি চুপি। দরজার কাছে গিয়ে বলে যাবে যে নাস্তা রেখে গেছে। প্ল্যান অনুযায়ী কাজও করে, তবে যেই দরজা খুলে বের হতে নিবে তখনই ফাইয়ের এসে দাঁড়ায় তার সামনে, আর পিছনে জিয়ান, ঈশান নামের পরিবর্তে দেওয়া। ফাইয়েদ বুকে হাত ভাঁজ করে বলে, এভাবে চোরের মতো বের হচ্ছিস কেন? চোরের মতো বের হলাম কোথায়? তোমাদের জন্য নাস্তা দিতে আসলাম, আন্টি পাঠিয়েছে। গাল ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো করে বলে। ফাইয়েদ বিছানার সাইডে টেবিলে রাখা নাস্তার প্লেটের দিকে তাকায়। জিয়ান ততক্ষণে একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিছে। দাঁড়িয়ে থাক এখানে। খাওয়া শেষ হলে প্লেট নিয়ে একেবারে যাবি। ফাইয়েদ এই বলে নিজে গিয়ে খেতে শুরু করে। মাহেরা সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিয়ানের মায়া হলো তাকে দেখে। ফাইয়েজের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে একটু দে। বেচারি অসহায় হয়ে বসে আছে। জিয়ানের কথায় ফাইয়েজ একবার জিয়ানের দিকে তাকায় আর একবার তাকায় মাহেরার দিকে। এরপর খাবার মুখে দিতে দিতে বলে,
খেতে হবে না, বেশি মোটা হয়ে যাচ্ছে, পরে বিয়ে করবে না কেউ। ফাইয়াজের কথা শুনে মাহেরা তেলে বেগুনে জ্বলে ওঠে। তার দিকে তেড়ে এসে বলে, একদম মোটা বলবে না, কোথায় মোটা হয়েছে দেখাও। দুনিয়ার সব মানুষ বলে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, আর তুমি কি না বলছো আমি মোটা হয়ে যাচ্ছি? হোয়াট ননসেন্স! ফাইয়াজ এক পলক মাহেরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এরপর নিজের প্লেটের জিয়ানের হাত থেকে প্লেটটা ছুমেরে নিয়ে নেয়, দুটো প্লেটই মাহেরার হাতে ধরিয়ে দিয়ে বলে, এগুলো ফিনিশ কর। হ্যাঁ, কানে শুনিস না, বলছি যে এগুলো 5 মিনিটের ভিতরে ফিনিশ কর। গম্ভীর গলায় ধমকি স্বরে বলে। মাহেরা একবার খাবারগুলোর দিকে তাকায়, আরেকবার ফাইয়াজের দিকে। তুমি সিউর তো খেয়ে নিব? শেষবারের মতো জিজ্ঞেস করে ফাইয়াজকে। তার কথার উত্তর না দিয়ে ফাইয়াজ ঘড়ির দিকে তাকিয়ে বলে, অলরেডি 1 মিনিট চলে গেছে। মাহেরা আর কথা বাড়ায় না, লেগে পড়ে খাওয়ায়। জিয়ান হা করে মাহেরার খাওয়া দেখছে আর মনে মনে বকছে ফাইয়াজকে। ফাইয়াজের জন্য সে খেতে পারল না। 4 মিনিটও লাগে না ফুল 3 প্লেট নুডলস আর সেমাই শেষ করতে। ফাইয়াজ ভাই, ফিনিশ করে ফেলছি। ফাইয়াজ কিছু বলতে নিবে তখনই জিয়ান প্লেটগুলোর দিকে উকি মেরে বলে, মাহেরা বোন আমার, তুমি কেমনই খেলে এগুলো? দেখে তো মনে হয় না এত খাইতে পারো। এরপর ফাইয়াজের দিকে তাকায়, তাকে লাথি মেরে বলে, তোর জন্য খেতে পারলাম না আমি শালা। ফাইয়াজ নিজেও অবাক, এই চিকনি চামেলি এতে খেতে পারে তা স্বচক্ষে না দেখলে জানতেই পারত না ফাইয়াজ। মাহেরা প্লেটগুলো নিয়ে উঠে দাঁড়ায়, নিজের কপালে পড়ে থাকা চুলগুলো ফুদিয়ে উড়িয়ে বলে, ওকে আসলাম তাহলে আমি। মাহেরা ভাব নিয়ে চলে আসে। ফাইয়াজ আর জিয়ান এখনো অবাক, এই মেয়ে এত খাবার রাখে কোথায়? দেখে তো মনে হয় না এত খেতে পারে। রান্নাঘরে ঢুকে প্লেটগুলো বেসিনে শব্দ করে রেখে আতিফা শেখের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে এমন কেন গো আন্টি? কেন রে, কি করছে তোকে আমার ছেলে? মাছে মশলা মাখিয়ে তেলে ছেড়ে বলেন আতিফা শেখ। অরুণী তাকিয়ে আছে শোনার জন্য। মাহেরা মুখ ফুলিয়ে বলে, সব সময় ছাত্র করে উঠতে জন্মের সময় মুখে মধু দিতে ভুলে গেছিলে? একটু মধু দিতে পারোনি? মাহেরার কথায় শব্দ করে হেসে উঠে আতিফা শেখ। অরুণী চোখ পাকিয়ে তাকায় বোনের দিকে। এই মেয়েটা আজকাল বেশি কথা বলছে। খাবার টেবিলে সবাই একসাথে বসে আছে, রাতের খাবার খাচ্ছে সবাই। জিয়ান আর ফাইয়াজ পাশাপাশি বসে খাচ্ছে। ফাইয়াজের বিপরীত সাইডে বসেছে মাহেরা, যার ফলে মাহেরা খেতে অসুবিধা হচ্ছে। নিজের মতো করে খেতে পারছে না সে। এই তো একটু আগের ঘটনা, সে পাতুলে চেয়ারে বসায় একটানা এতগুলো কথা শুনিয়ে দিয়েছে তাকে। নিজের মতো খেতে না পেরে মাহেরা আতিকা শেখের দিকে তাকিয়ে বলে, আন্টি আমি রুমে গিয়ে খাই। কেন, এখানে বসে খা। অরুণী ধমকে বলে। আতিকা শেখ বুঝতে পারে মাহেরা কেন যেতে চাইছে। তিনি হেসে বলেন, যা, সমস্যা নেই। মাহেরা খুশি হয়ে যায়। অরুণীকে জিহ্বা দেখিয়ে প্লেটে একেবারে খাবার নিতে শুরু করে যেন আর নিচে আসতে না হয় বারবার। মাহেরার খাবার নেওয়া দেখে ফাইয়াদ বলে, আমাদের খাওয়ার জন্য কিছু রাখো, শব্দ নিয়ে নিচ্ছিস। ফাইয়াজের কথায় মাহেরা ক্ষিপ্ত হয়। আতিকা শেখ চোখ পাকিয়ে দেখায় তার দিকে। মাহেরা শব্দ করে নিজের প্লেটটা রেখে দেয় টেবিলে। দাঁতে দাঁত চিপে ফাইয়াজের দিকে তাকিয়ে বলে, তোমাদের খাবার তোমরাই খাও। এই বলে মাহেরা সোজা চলে যায় নিজের রুমে। অরুণী বোকা হেসে ফাইয়াজের দিকে তাকিয়ে বলে, কিছু মনে করো না, ও একটু রাগী। মনে করবে না কেন? মেয়েটা নিজের মতো খেতে চাচ্ছিল আর ও বারবার খুঁচিয়ে যাচ্ছিল। মাহেরা তো টেবিলে রাখছে, আমি হলে মুখে ছুঁড়ে মারতাম। ফাইয়াজের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে আতিকা শেখ। মায়ের কথায় মুখ গোমরা করে ফেলে ফাইয়াজ একবার আর চোখে উপরের দিকে তাকিয়ে মনে মনে বলে, জাস্ট সুযোগটা পাই তারপর বোঝাবো তোকে মাহেরা। করিম শেখ এতক্ষণ চুপ করে থাকলেও এবার ফাইয়াজের দিকে তাকিয়ে মুখ খুলেন তিনি। এভাবে বলাটা উচিত হয়নি তোর, সরি বলিস মেয়েটাকে। ওকে পাপা।
নিজের মতো খাবার খেতে খেতে বলে ফাইয়াজ। তবে এই সকল ঘটনার মাঝে জিয়ান্টু শব্দও করেনি। করবে কি করে? সে তো ব্যস্ত অরুণীকে দেখতে। মেয়েটার মাঝে সে অন্যরকম মায় খুঁজে পায়। কেমন যেন একটা টান অনুভব করে সে। রাত বাজে 12টা, ক্ষুধা লেগেছে মাহেরার। তখন রাগে চলে আসলেও এখন বেশ ক্ষুধা লাগছে। সে এক চোখ খুলে অরুণীকে পর্যবেক্ষণ করে। অরুণী ততক্ষণে ঘুমিয়ে মরার মতো পড়ে আছে। মাহেরা আস্তে করে বিছানা থেকে উঠে দরজা খুলে বেরিয়ে যায়। পা টিপে টিপে রান্নাঘরে চলে আসে। একটা প্লেট নিয়ে খাবার নিতে শুরু করে। এখানে কি করছিস মাহি? পুরুষালী গম্ভীর গলা শুনে চমকে উঠল মাহেরা। মাহি বলে তো তাকে একজন ডাকে মাঝে মাঝে, আর সে তো ফাইয়াজ। মাহেরার চোখ বড় বড় করে পিছনে তাকাতেই চমকে উঠে ফাইয়াজকে দেখে। তো তুমি এখানে কি করছো? আগে বল, তুই কি করছিস? খাবার খেতে এসেছিস? মাহেরা মাথা নাড়ায়, হ্যাঁ, বোধক যে সে খাবার খেতেই এসেছে। ফাইয়াজ এবার কপাল কুঁচকে মাহেরার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, তুই তখন চলে গেলি কেন প্লেট রেখে? ফাইয়াজকে তার দিকে এগোতে দেখে মাহেরা কিছুটা পিছিয়ে যায়। কাপা কাপা সুরে বলে, তো খাবার নিয়ে খোটা দেও কেন? এখনো দিলাম, যা না খেয়ে বসে থাক। তুমি খুব বাজে লোক। আমিও জানি। মাহেরা তর্ক করে ছেড়ে দেয়। এই লোকের সাথে তর্ক করাই বৃথা। এর থেকে নিজের মতো খাবার নিয়ে চলে আসাই ভালো। যেমন ভাবনা তেমন ব্যাট করে। কিন্তু খাবার নিয়ে যেই আসতে নেয় তখনই ফাইয়াজ তাকে দেয়ালে চেপে ধরে বলে, আরো কখনো আমার সাথে রাগ দেখাবি? যদি দেখাস তো 9 বছর আগের রাতে সেই ঘটনাটা মনে আছে? ফাইয়াজের কথায় বুকের মাঝে কারেন্ট বয়ে গেল। এই লোক বলে কি? মনে পড়ে যায় তার 9 বছর আগের ঘটনা। যেদিন ফাইয়াজ চলে যাবে দেশের বাহিরে, তখন ফাইয়াজের বয়স 20 বছর আর মাহেরার ছিল 11 বছর। যেদিন চলে যাবে তার আগের রাতে ফাইয়াজ মাহেরার হাত ধরে নিয়ে যায় তার রুমে। ছোট মাহেরা তখন গোল গোল চোখ করে ফাইয়াজের দিকে তাকিয়ে বলে, এখানে কেন এনেছো ফাইয়াজ ভাই? ফাইয়াজ উত্তর দিল না, বরং দেয়ালের সাথে চেপে ধরে নিজের অধর চেপে ধরে মাহেরার অধরে। কিছুক্ষণ সেভাবে থেকে ছেড়ে দেয়, এরপর গলায় একটা কিস করে দূরে সরে আসে সে। মাহেরা বুঝতেই পারল না তার সাথে এমন কিছু করবে। কি করলে তুমি ফাইয়াজ ভাই? কেন বুঝলি না? 9 বছরের আদর নিয়ে নিলাম, এরপরে সে তোকে বউ বানিয়ে আদর করব। নিজের টি শার্ট গা থেকে খুলে বলে ফাইয়াজ। মাহেরা এবার কান্না করে দিল। ফাইয়াজ এগিয়ে এসে বিচলিত হয়ে বসে বলে, কি হয়েছে মাহি, কাঁদছিস কেন? আপনি বাজে লোক, আমার সাথে কথা বলবেন না, ছাড়ুন, আর কখনো আপনার সামনে আসবো না। আর বলতে পারল না, আবারও নিজের অধর ডুবি দেয় মাহেরার অধরে। মাহেরা ছাড়াতে চেষ্টা করে নিজেকে। এতটুকু ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল মাহেরা। একা হাতে ফাইয়াজকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ফাইয়াজ ছেড়ে দেয়। মাহেরা দাঁড়ায় না, ছুটে চলে যায়। বুক তার ধুকপুক করছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। লোকটাকে দেখলে এমনই বুকের মাঝে টিপটিপ করে সেই ঘটনাগুলো মনে হয়ে যায়। আর আজকে এত কাছে কি করে স্থির রাখবে সে নিজেকে? মাহেরা বেলকনিতে বসে আছে, এই গরমে মৃদু মৃদু বাতাস তার গায়ে ছুঁয়ে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে সে বাতাস উপলব্ধি করছে সে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে ঘুরতেই ধাক্কা খায় সুঠাম দেহের অধিকারী ফাইয়াজের। মাহেরার সাথে সাথে সরে এসে শুধায়, এখানে কি করছো ফাইয়াজ ভাই? কথা আছে তোর সাথে, রুমে আয়। কথাটা বলেই ফাইয়াজ রুমে গিয়ে বসে পড়ে বিছানায়। মাহেরা নিজের লম্বা চুল বাঁধতে বাঁধতে রুমে গিয়ে একটা চেয়ার টেনে ফাইয়াজের থেকে কিছুটা দূরে গিয়ে বসে। কি বলবে বলো? হিমনকে মাহেরা? ভ্রু দুটো কিছুটা কুঁচকে জিজ্ঞেস করে ফাইয়াজ। হিমন নামটা শুনতেই মাহেরার চোখে মুগ্ধতা ছেয়ে যায়। মাহেরার চোখে এই মুগ্ধতা ফাইয়াজের বুকের চিনচিন ব্যথার কারণ হচ্ছে। ফাইয়াজ আবারও জিজ্ঞেস করে, কি হলো, কথা কানে যায়নি? মাহেরার হুঁশ ফিরে। ফাইয়াজের দিকে তাকিয়ে বলে, হুম।
ফাইয়েজ শব্দ করে শ্বাস ছাড়ে। এপাশ ওপাশ এলোমেলো নজরে তাকিয়ে নিজেকে সংযত রাখার চেষ্টা করে সে, তবে ব্যর্থ হয়। হঠাৎ করে বসা থেকে উঠে চেয়ারের দুপাশে ভর দিয়ে মাহেরার দিকে ঝুঁকে পড়ে সে। আচমকা ফাইয়েদকে এতটা কাছে আসতে দেখে চমকে উঠে মাহেরা। আমতা আমতা করে বলে, কি করছেন ফাইয়েদ ভাই? ফাইয়েদ উত্তর দেয় না। মাহেরা লক্ষ্য করে ফাইয়েদের ফর্সা মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো যেন রক্তিম বর্ণ ধারণ করেছে, এই বুঝে মাহেরাকে গিলে খাবে সে। মাহেরা মনে মনে প্রস্তুত হয়ে যায় ফাইয়েদের বকা খাওয়ার জন্য। তবে ফাইয়েদ থেকে অবাক করে দিয়ে সরে আসে সেখান থেকে। রুম থেকে বেরিয়ে আসে সে। ফাইয়েজের এমন ব্যবহারে মাহেরা বুঝল না কি হলো। হঠাৎ করে রেগেই বা গেল কেন? মাহেরা রুমে বসে এগুলো চিন্তা করছিল, তখনই সেখানে অরুণী আসে। মাহেরাকে এভাবে বসে থাকতে দেখে কোমরে হাত রেখে বলে, এভাবে বসে আছিস যে? মাহেরার ধ্যান ভাঙে, বোরিং হয়ে গেলে হাত দিয়ে উদাস কণ্ঠে বলে, তো কি করব? এই শুক্রবারটা আমার কাটতেই চাই না, সারাদিন বাড়িতে বসে কাটাতে হয়। তাহলে বাহির থেকে ঘুরে আয়। কাভার্ড গুছাতে গুছাতে বলে অরুণী। অরুণীর বুদ্ধিতে বেশ খুশি হয় মাহেরা। ঘুরে আসলে মন্দ হয় না। মাহেরা খুশিতে গদগদ করে উঠে বলে, কোথায় যাবি আপা? আমি তো যেতে পারবো না, আমার কাজে বের হতে হবে একটু পর। তাহলে কার সাথে যাব? মন খারাপ করে বলে মাহেরা। অরুণী গুছানো শেষ করে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ফাইয়েদ ভাইয়াকে বলবো নেতুকে নিয়ে যেতে। এতটুকু বলে সে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাহেরা তো চোখ দুটো বড় বড় করে ফেলে বলে, কি এই ছেলের সাথে ঘুরতে যাবে সে অসম্ভব। কখন রেগে গেলে বসিয়ে দিবে এক থাপ্পড়, এই লোকের বিশ্বাস নাই। এসব কিছুর উপর মাহেরার পুরনো অভিজ্ঞতা আছে। মাহেরা শেষে উপায় না পেয়ে ফাইয়েদের সাথে ঘুরতে আসে। অরুণিতা একটা কথা না শুনে ধমকে পাঠিয়ে দিয়েছে তাকে। মাহেরা নিজের বোনের প্রতি বেশ বিরক্ত হয়েছে। বোন নাকি শত্রু ভেবে পায় না। ফাইয়েদ মুখ গম্ভীর করে মাহেরার পিছনে পিছনে আসছে। মাহেরার মনে হচ্ছে সে মানুষের সাথে নয়, একটা রোবটের সাথে ঘুরতে এসেছে। মাহেরা বিরক্ত হয়ে গাল ফুলিয়ে বলে, আমি বাড়ি যাব ফাইয়াজ ভাই। মাহেরার কথায় থেমে যায় ফাইয়াজ। মাহেরার বিরক্তিমাখা মুখটার দিকে এক পলক তাকায় ফাইয়াজ। কেন ভালো লাগছে না আমার সাথে ঘুরতে? রোবটের সাথে ঘুরতে কার ভালো লাগে? মাহেরা বিড়বিড় করে বলে কথাটা বিড়বিড় করে বললেও ফাইয়াজ স্পষ্ট শুনতে পায়। ফাইয়াজ বৃদ্ধা আঙুল দিয়ে নিজের কপাল চুলকে বলে, তুই কি চাইছিস মাহেরা আমি তোর সাথে নাচবো এখন? মাহেরা চোখ বড় বড় করে তাকায়। এই লোক শুনে ফেলছে তার কথা। কার নাকি ম্যাগনেট যে কথা টেনে নিয়ে যায়। মাহেরা উত্তর না দিয়ে রিকশা খুঁজতে থাকে, কারণ সে বাড়ি যাবে। মাহেরাকে এদিক ওদিক তাকাতে দেখে ফাইয়াদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি খুঁজছিস? রিকশা। মাহেরার ছোট উত্তর। ফাইয়াদ কপাল আরো কুঁচকে গেল। কেন? বাসায় যাব। মাহেরার উত্তরে মেজাজ যেন দ্বিগুণ খারাপ হয়ে যায় ফাইয়াজের। এই মেয়ে এমন এমন কাজ করে, তার ইচ্ছে করে গাল দুটো লাল করে দিতে থাপ্পড় দিয়ে। ফাইয়াজ চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে করতে বলে, চুপচাপ হাঁট। আর এখন রেস্টুরেন্টে যাব কিছু খাওয়ার জন্য। তোর জন্য তো খেয়েও বের হতে পারিনি। মাহেরা গাল ফুলিয়ে হাঁটা শুরু করে। ও কি জোর করেছিল নাকি আসার জন্য? সে নিজেও তো আসতে চায়নি তার সাথে। অরুণী সবে কাজ শেষ করে বেরিয়েছে। পার্লারের কাজ করে সে। একজন ক্লায়েন্টের বাসায় এসেছিল। কাজ শেষ করে এখন বাসায় ফিরবে। চারদিকে অন্ধকার নামতে শুরু করে দিয়েছে। অরুণী আশেপাশে তাকায় রিকশা পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোন রিকশা নেই। অরুণী ফুস করে একটা শ্বাস ছাড়ে। হেল্প লাগবে মিস? হঠাৎ পুরুষালী কণ্ঠ পেয়ে পিছন ফিরে তাকায় অরুণী।
বাইকে হেলান দিয়ে চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে তার দিকে তাকিয়ে আছে জিয়ান। জিয়ানকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অরুণীর। জিয়ানের দিকে এগিয়ে এসে বলে, আরে জিয়ান ভাই, আপনি এখানে? জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, একটু ঘুরতে আসছিলাম, এখানে এসে তোমার সাথে দেখা হয়ে গেল। জিয়ান বিনয়ী হাসি কথাটা বলে। জিয়ানের সাথে অরুণীও হাসে। জিয়ান গাড়িতে উঠে বসে চাবি লাগিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাসায় যাবে তো নাকি এখন? হ্যাঁ, এখন বাসায় যাব। ওকে চলো, আমিও যাব। এই বলে পিছনে ইশারা করে উঠে বসার জন্য। অরুণী অস্বস্তি ভোগ করলে রাজি হয়ে যায়। চারদিকে অন্ধকার নেমে আসছে, এর চেয়ে বরং জিয়ানের সাথে বাসায় চলে যাওয়া বেটার। অরুণী এসে বসতেই একটা হ্যামলেট অরুণীর দিকে এগিয়ে দেয়। আরেকটা নিজে পড়ে নেয়। আর ইউ কমফোর্টেবল? অরুণী মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। জিয়ান আর প্রশ্ন করে না। বাইক স্টার্ট দিয়ে চলতে শুরু করে বাসার উদ্দেশ্যে। মাঝে মাঝে লুকিং গ্লাসে অরুণীকে আর চোখে দেখছে। অরুণীর চেক দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। অরুণীর চোখ দুটো টানা টানা। অরুণীর চোখ দুটো দেখলে যে কেউ আকর্ষিত হতে বাধ্য হবে। সেখানে জিয়ান তো আগে থেকেই ফুটবল। মাহেরা গাল ফুলিয়ে রিকশার এক কোণে বসে আছে। একটু আগে ফাইয়ার তাকে ধমক দিয়েছে। সবার সামনে এভাবে ধমক দেওয়াটা কি উচিত হয়েছে তার? ফাইয়ার আর চোখে একবার মাহেরার ফুলানো মুখের দিকে তাকায়, তবে তার এতে কোনো অনুতপ্ত নেয়। একটু আগের ঘটনা মনে পড়লেই ইচ্ছে করছে মাহেরাকে কষিয়ে কোণের নিচে একটা দিতে। একটু আগে মাহেরা আইসক্রিম খাওয়ার বায়না ধরায় রাস্তার অপর পাশে যায় সে আইসক্রিম নিতে। যাওয়ার আগে মাহেরাকে বলে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে সে ওই পাশে যায়। কিন্তু আইসক্রিম নিয়ে পিছনে ফিরে দেখে মাহেরা তার দিকে আসে। তখনই অন্যদিকে তাকিয়ে দেখে একটা বাস আসছে তার দিকে, কিন্তু মাহেরার এতে হেলদোল নেই। ফাইয়াজ আইসক্রিম ফেলে ছুটে যায় মাহেরার কাছে। বাসটা মাহেরার একদম কাছে, আর 1 সেকেন্ড লেট হলে হয়তো মাহেরা। কথাটা ভাবতেই গা শিউরে ওঠে ফাইয়াজের। আরও একবার মাহেরার দিকে তাকিয়ে দাঁত খিচে বলে, এভাবে মুখ হুতুমের মতো করে রেখেছিস কেন? মাহেরা উত্তর দেয় না। ফাইয়াজও চেষ্টা করে না কথা বলার। এই মেয়েকে তো তার ইচ্ছে করে মেরে একদম হাত পা ভেঙে দিতে। অকর্মার ডেকি কোথাকার। অরুণী সব কাজ শেষ করে রুমে এসে দেখে মাহেরা এখনো ঘুম। অরুণী তপ্ত শ্বাস ছাড়ে, এই করে মেয়ে কি করে খাবে তাই ভেবে পায় না সে। এগিয়ে এসে ডাকতে শুরু করে, মাহেরা, কলেজে যাবি না? হুম আপু, ডিস্টার্ব করিস না। ঘুম জড়ানো কণ্ঠে বলে মাহেরা। অরুণীর কপালে ভাঁজ পড়ে। এই মেয়ে একটা কথা শুনে না তার। অরুণী এবার শরীর ঝাঁকিয়ে বলল, কিরে, উঠিস না কেন? কলেজে যাবি না? জলদি উঠে তৈরি হয়নি। অরুণীর এমন ডাকে বিরক্তি নিয়ে উঠে বসে। ঘুমে তার চোখ খুলছে না এখনো। একবার মাহেরার দিকে তাকাতেই চোখ লেগে আসে তার। আবার শুয়ে পড়তে নেয়। অরুণী এসে জলদি হাত ধরে নেয় তার। ক্ষিপ্ত স্বরে বলে, মাহেরা, প্রতিদিন এভাবে ডাকতে ভালো লাগে না আমার, জলদি উঠো। মাহেরা আবারও সোজা হয়ে বসে। অনেক প্রচেষ্টার পর নিজের চোখ দুটো খুলে। অরুণীর দিকে এক চোখ খুলে তাকিয়ে বলে, আজ কলেজে না গেলে হয় না? মাহেরার কথায় অরুণী চোখ পাকিয়ে তাকায় তার দিকে। ক্ষিপ্ত স্বরে বলে, মার খাওয়ার আগে উঠে ফ্রেশ হতে যা সময় 10 মিনিট। মাহেরা মুখ কালো করে চলে যায় ফ্রেশ হতে। উফ, কবে যে এই পড়াশোনা শেষ হবে বুঝে আসে না মাহেরার, তার বিরক্ত লাগে এই পড়াশোনা। মাহেরা গোমরা মুখে ফ্রেশ হয়ে নেই। চোখে তার ঘুম এখনো লেগে আছে। রেডি হয়ে ধুলু ধুলু শরীর নিয়ে এসে বসে খাবার টেবিলে। মাহেরার এমন চোখ মুখ ফোলা দেখে জিয়ান রুটি ছেড়ে মুখে দিতে দিতে বলে, কি ব্যাপার মাহেরা, চোখ মুখের এই অবস্থা কেন? জিয়ানের কথায় ফাইয়াজও তাকায় মাহেরার দিকে। অরুণী একবার জিয়ানের দিকে তাকিয়ে মাহেরার দিকে আর চোখে তাকায়।
ওর কলেজে যাওয়ার আগ মুহূর্তে চেহারার এই হ্যালি থেকে এর নতুন নয়। বড় বোনের এমন খুঁচা মারা কথায় মাহিরার গোমরা মুখ আরো গোমরা করে ফেলে। চুপচাপ খেয়ে উঠে চলে যেতে নেয়, তখনই ফাইয়ের পিছন থেকে ডাকে। সে ফিরে তাকাতেই বলে, বাহিরে দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। না, চিৎকার করে উঠে মাহেরা। এই লোকের সাথে গেলে তার 101টা ধমকি খেতে হবে যা সে খেতে চায় না। কিন্তু মাহেরার মতামতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে একটা ধমক দেয় ফাইয়াজ। চুপচাপ গিয়ে দাঁড়া, আমি আসছি। মাহেরার আর কি করা, তাই চুপচাপ সব মেনে নিয়ে বাড়ির বাহিরে গিয়ে দাঁড়ায় ফাইয়াজের অপেক্ষায়। 2 মিনিট পর ফাইয়াজ বাহিরে আসে, চোখে কালো চশমা পরে শার্টের হাতা ফোল্ড করতে করতে। হঠাৎ ফাইয়াজের এই রূপ দেখে যেন মাহেরার বুকের মাঝে কেমন একটা করে। মাহেরা জলদি নিজের নজর সরিয়ে নেয়। এলোমেলো নজরে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। সে তো হিমনকে ভালোবাসে, কিন্তু হিমনকে দেখে তো তার কখনো এমন ফিলিংস হয়নি। তাহলে না, আর ভাবতে চায় না এ বিষয়ে। ফাইয়াজ তার ভাই হয়, আবার না হোক ভাই তো। মাহেরা এগুলো ভাবছিল যখন তখন এসে ফাইয়াজ দাঁড়ায় তার পাশে। গলা পরিষ্কার করে বলে, কলেজে যাওয়ার ইচ্ছে আছে নাকি এখানে দাঁড়িয়ে সময় পার করে দিবি হুম? মাহেরা ফাইয়াজের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, যাবো তো চলো। মাহেরা হাঁটা শুরু করে। ফাইয়াজও তার পিছনে চলতে শুরু করে। মাহেরাকে পিছন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এইটুকু একটা মেয়ে, অথচ এই মেয়ে কিনা তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই মেয়ে তার বুক কাঁপিয়ে দেয় ভয়। কথাগুলো ভেবেই আনমনে হেসে উঠে ফাইয়াজ। মাহেরার যাওয়ার পানে তাকিয়ে বলে, না, আর দেরি করা যায় না, এবার কিছু করা দরকার। এম ড্যাশ। মাহেরা কলেজের সামনে এসে দাঁড়াতেই দেখতে পায় হিমনকে। মাহেরা থমকে যায়। হিমনকে দেখলে তার কথা বলতে ইচ্ছে করে, তার আশেপাশে থাকতে মন চায়, কিন্তু জড়তার কারণে সে পারে না। হিমন মাহেরাকে দেখে এগিয়ে আসে। আরে মাহেরা এলে তবে কলেজে? মাহেরা আতঙ্কে পিছন দিকে ঘাড় ঘুরিয়ে দেখতে চায় ফাইয়াজ আছে কিনা। ফাইয়াজকে না দেখে মাহেরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। হিমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ আসলাম। তোমার জন্য কিছু নোটস বানিয়ে রেখেছিলাম, এই নাও। মাহেরার দিকে এগিয়ে দেয়। মাহেরা নোটসগুলো হাতে নিয়ে আবারও মুচকি হেসে। হিমন আরো কিছু বলতে নিবে, তখনই তার বন্ধুরা তাকে ডাক দেয়, যার ফলে তাকে চলে যেতে হয়। মাহেরা নোটসগুলোর দিকে তাকিয়ে হাত বুলিয়ে নেয়, এরপর খুশি মনে চলে যায় ক্লাসে। তবে খুশি হতে পারেনি একমাত্র ফাইয়াজ। তার মনে জমেছে এক আকাশ পরিমাণ রাগ। ইচ্ছে করছে তার মাহেরাকে এখানে চিবিয়ে খেয়ে নিতে। নিজের এই রাগ কমানোর জন্য ফাইয়াজ এক বোতল পানি নিয়ে পুরোটাই ডক করে খেয়ে নেয়। মাথা ঠান্ডা করে অপেক্ষা করতে থাকে মাহেরার কলেজ ছুটির জন্য। এই মেয়েকে সে আর সুযোগ দিবে না। আজই নিজের করে নিবে। মাহেরার বয়স 18 হয়ে গেছে 1 মাস আগেই। আর মাহেরার সব ডকুমেন্টস আছে তার ফোনে। সে নিজের কাছে এগুলো রেখে প্রতিদিন দেখতো, আর দিন গুনতো এই দিন এবার চলেই এলো। এবার তাহলে বিয়ে করাই যায়। বের হয়ে যান, এবার নিজের করে নিয়ে তবেই দম নিব। মাহেরার কলেজ ছুটি হলো তখন বাজে 4টা। মাহেরা বের হয়ে বাড়ির পথে হাঁটা ধরতেই পিছন থেকে হাত টেনে ধরে ফাইয়াজ। মাহেরা চমকে তাকায় ফাইয়াজকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ভয়ই দেখিয়ে দিয়েছিলে তুমি, এখন চল আমার সাথে। মাহেরার কথা উপেক্ষা করে বলে ফাইয়াজ। মাহেরা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোথায়? কিছু জিজ্ঞেস করার আছে তোকে? তাহলে এখানে বলো। মাহেরার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, অতিরিক্ত কথা বলবি না। আমার সাথে যেতে বলছি, চুপচাপ চলে আয়। মাহেরা চুপচাপ যায় ফাইয়াজের পিছনে পিছনে। এই ছেলের মতিগতি সে কিছু বুঝে পায় না। আর মতের বিরুদ্ধে গেলে তো হলোই, গায়ে একদম চ্যাত করে ওঠে। মাহেরার খারাপ লাগছে ফাইয়াজের বউয়ের কথা ভেবে। বেচারির কপাল কতটা খারাপ হলে এই লোককে স্বামী হিসেবে পাবে। মাহেরার ইচ্ছে করছে ফিউচারে গিয়ে ফাইয়াজের বউকে সান্ত্বনা দিয়ে আসতে। বেচারি এসব সমবেদনা প্রকাশ করতে করতে সে ফাইয়াজের পিছন পিছন আসছিল। হঠাৎ ফাইয়াজের থেমে যাওয়ায় সেও কৌতূহল নিয়ে তাকায়।
কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে ফাইয়াজ। মাহেরা কৌতূহল নিয়ে বলে, এখানে কেন নিয়ে আসলে ফাইয়াজ ভাই? বিয়ে করতে। ফাইয়াজের কথায় মাহেরার চোখ মুখে খুশির ঝলক দেখা যায়। খুশি মনে সে বলে, তুমি বিয়ে করবে? আমাকে সাক্ষী বানানোর জন্য নিয়ে এসেছো? তো পাত্রী কে? কার কপাল এভাবে পুড়ল যে তোমাকে বিয়ে করতে হচ্ছে? কথাটা বলেই জিভে কামড় দেয় মাহেরা। ফাইয়াজের দিকে ভীতি নজরে তাকায়। তবে ফাইয়াজ সামনের দিকে এগোতে এগোতে শান্ত স্বরে বলে, তোর কপাল পুড়েছে কারণ পাত্রী তুই। ফাইয়াজের কথা কানে আসতেই থমকে যায় সে। নিজের হাত ফাইয়াজের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, বিয়ে করবো না আমি, ছাড়ো আমায়। ফাইয়াজ চোখ পাকিয়ে মাহেরার দিকে তাকিয়ে বলে, চুপচাপ ভিতরে চল, নয়তো মেরে গুম করে দিব। আর তুই জানিস সেটা করার ক্ষমতা আমি রাখি। মাহেরা ভয় পেল। ছোট থেকে সে ফাইয়াজকে ভয় পায়। মাহেরাকে টেনে নিয়ে গেল কাজী অফিসের ভিতরে। কাজী অফিসে ফাইয়াজের তিনজন বন্ধু উপস্থিত, তার মধ্যে একজন জিয়ান। জিয়ানকে দেখে মাহেরা সাহস করে বলে, জিয়ান ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, এই রাক্ষসকে বিয়ে করলে আমি মরে যাব। জিয়ান বলতে নিবে কিছু তার আগে ফাইয়াজ বাঁকা স্বরে বলে, জিয়ান ভাইয়াও আজ তোর কোন সাহায্য করবে না। মাহেরার এবার কান্না আসছে। একটু আগে সে কিনা ভাবছিল ফাইয়াজের ফিউচার বউকে সে কিনা সান্ত্বনা দিবে, এখন সেই ফাইয়াজের বউ হয়ে যাচ্ছে। সে নিজেকে কি বলে সান্ত্বনা দিবে? মাহেরা কান্না করে দেয়, তখন কাজী এসে বসে। মাহেরাকে কান্না করতে দেখে কাজী জিজ্ঞেস করে, কনে কাঁদছে কেন? ফাইয়াজ চোখ রাঙিয়ে মাহেরার দিকে তাকিয়ে বলে, কনের খুব ইচ্ছে করছে বিয়ের, কনে বিদায়ের ভাই বোনিতে, তাই কাঁদছে, আপনি বিয়ে পড়ান। কাজী সবার দিকে এক নজর তাকিয়ে বলে, কনে কি বিয়ে তো রাজি না? জিয়ান হেসে বলে, কি বলছে রাজি না? আলবাত রাজি, আমি কনের ভাই। আসলে সে চেয়েছিল বউ সাজাতে, সাজাতে পারিনি তো তাই মুখ ফুলিয়ে কাঁদছে। কাজী এবার হয়তো বিশ্বাস করলো। বিসমিল্লাহ বলে বিয়ে পড়ানো শুরু করলো। মাহেরাকে কবুল বলতে বললে সে তার কান্নার স্পিড বাড়িয়ে দেয়। যতবার কবুল বলতে বলে সে আরো জোরে কাঁদে। কাজী শেষে ব্যর্থতা নিয়ে বলে, মেয়ে হয়তো রাজি নেই, বিয়ে হবে। ফাইয়াজের এবার মেজাজ খারাপ হয়। মাহেরার দিকে তাকিয়ে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে, কবুল বলতে বলছে নাটক করছিস কেন? মাহেরা থাপ্পড় খেয়ে গাল হাতাতে থাকে। কাজীর দিকে তাকিয়ে বলে, কবুল, কবুল, কবুল। এবার ফাইয়াজের পালা আসলে ফাইয়াজের সাথে সাথে বলে দেয়। কাজী এরপর তাদের জন্য দই করে বিয়ের কাজ সম্পন্ন করে। মাহেরা বুঝে পায় না কি করবে। তার সাথে একই হয়ে গেল, আর ফাইয়াজ হঠাৎ করে এমন করলো কেন? কিছু বুঝছে না সে। মাহেরা সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। এক সেকেন্ডের জন্য থামার নাম নিচ্ছে না। ফাইয়াজ এতক্ষণ চুপ থাকলেও এবার বেশ বিরক্ত হচ্ছে। মাহেরার বাহু ধরে ক্ষিপ্ত স্বরে, মাহি জাস্ট স্টপ ক্রাইং। মাহেরা শুনে না কান্নার আওয়াজ আরো দ্বিগুণ করে নেয়। এবার মেজাজ বিগড়ে যায় ফাইয়াজের। মাহেরাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে দাঁত খিচে বলে, কে মরছে এভাবে মরা কান্না জুড়ছিস কেন? তুমি আমার সাথে এমন কেন করলে ফাইয়াজ ভাই? ফার্স্টলি ভাই ডাকা বন্ধ কর, আর কি করছি তোকে? হ্যাঁ, এখনো তো কিছু করিনি, শুধু বিয়ে করেছি। 2 মিনিটের মাঝে যদি কান্না না থামে তবে বাকিগুলো এই গাড়িতেই সেরে নিব। মাহেরার সাথে সাথে বন্ধ করে দেয় কান্না। চোখে বিস্ময় নিয়ে তাকায় ফাইয়াজের দিকে। অসভ্য লোক ছাড়া মনে মনে আর কোন উপাধি আসে না। ফাইয়াজ মাহেরার গাল টেনে বলে, গুড গার্ল। ফাইয়াজ গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকার নেমে গেছে চারদিকে। ফাইয়াজ নিজের মতো করে গাড়ি চালিয়ে আসে। মাহেরা এর মাঝে কোনো কথা বলতে চায় না। লোকটা তার সাথে যা করেছে সে কখনো ক্ষমা করবে না। গাড়ি এসে থামে ফাইয়াজদের বাড়ির সামনে। গাড়ি থামার সাথে সাথে মাহেরা নেমে যায়। পিছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না সে।
ফাইয়াজও গাড়ি পার্ক করে নিজের মতো নেমে চলে যায় ভিতরে। খাবার টেবিলে বসে আছে সবাই। জিয়ান আর চোখে বারবার মাহেরা আর ফাইয়াজকে দেখে যাচ্ছে। মাহেরা বিষয়টা লক্ষ্য করে চোখ গরম তাকায় জিয়ানের দিকে। মাহেরাকে এভাবে জিয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে অরুণী ভ্রু কুঁচকে তাকায় মাহেরার দিকে। কিছুটা এগিয়ে এসে মাহেরার কানের কাছে মুখ এনে বলে, কি হয়েছে রে, এভাবে চোখ রাঙাচ্ছিস কাকে? জিয়ান নাড়ে। দাঁত খিচে বলে মাহেরা। অরুণী একবার জিয়ানের দিকে তাকায়, তবে জিয়ান কি করলো বুঝল না সে। আর কোন কিছু জিজ্ঞেস না করে চুপচাপ খেয়ে নেয়। রুমে গিয়ে একেবারে জিজ্ঞেস করবে। ফাইয়াজ নিজের খাবার শেষ করে উঠে দাঁড়ায়। যাওয়ার আগে মাহেরার দিকে তাকিয়ে বলে, ম্যাথ বই নিয়ে এক্ষুনি আমার রুমে আয় মাহি। কিন্তু মাহেরাকে চুপ করিয়ে দিয়ে অরুণী বলে, হ্যাঁ ভাইয়া, তুমি ওর ম্যাথটা একটু দেখো, ও একদম বাজেই বিষয়। ফাইয়াজ চলে যায়। মাহেরা চোখ গোল গোল করে করে তাকায় অরুণীর দিকে। এ বোন নাকি শত্রু জানতে খুব ইচ্ছে হলো তার। জিয়ান মাহেরার দিকে তাকিয়ে দাঁত খেলিয়ে উঠতে চলে যায়। মাহেরাও কটমট নজরে তাকায় জিয়ানের দিকে। সেদিকে কোন পাত্তা দেয় না জিয়ান, সে তার মতো করে চলে যায় সেখান থেকে। আসবো ফাইয়াদ ভাই? ফোন টিপছিল বিছানায় বসে। মাহেরার কণ্ঠস্বর পেয়ে দরজার দিকে তাকায়। মাহেরাকে দেখে মুখে আনে বাঁকা হাসি। আয়। অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে সে প্রবেশ করে রুমে। একবার ফাইয়াজের দিকে তাকিয়ে হাত কচাতে থাকে। ফাইয়াজ একবার চোখ বুলিয়ে মাহেরাকে দেখে সাইডে সরে জায়গা করে দেয় বসার জন্য। মাহেরা চুপ করে বসে যায় বিছানায়। ফাইয়াজও সোজা হয়ে বসে। কোনগুলো সমস্যা বের কর। মাহেরা বই ঘাটাঘাটি করে একটা চ্যাপ্টার বের করে ফাইয়াজের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা বুঝিয়ে দাও। ফাইয়াজ বইটা এগিয়ে নিয়ে এক পলক মাহেরার দিকে তাকিয়ে পড়ানোতে মন দেয়। কিছুক্ষণ ম্যাথ বোঝার পরই ঘুম ধরে যায় মাহেরার। ঘুমের জন্য ঝিমুতে শুরু করে। কয়েকবার পড়ে নিতে গেলেও সামলে নেয় নিজেকে। সেই শক্তি না পেরে ফাইয়াজের দিকে তাকিয়ে নিষ্পাপ গলায় বলে, আজ এই পর্যন্ত থাকুক, আমার ঘুম পাচ্ছে প্লিজ। ফাইয়াজ এক নজর তাকায়। কিছু একটা চিন্তা করে উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করে বলে, পিঠোটা একটু মাসাজ করে দিয়ে যা। আমি পারবো না। মাহেরা উঠে যেতে নেই তখনই ফাইয়াজ হাত ধরে নেয়। এক টানে আবার বসিয়ে দিয়ে ধমকি স্বরে বলে, স্বামীর সেবা না করেই চলে যাচ্ছিস? যা বলেছি চুপ করে কর। মাহেরা গাল ফুলায়। স্বামী কথাটা মনে মনে কয়েকবার আউড়িয়ে ভেঙচি দেয়। স্বামী না চায়, যে কিনা তাকে ভালোইবাসে না, সে আবার কেমন স্বামী? হঠাৎ করে মাহেরার মাথায় প্রশ্ন এলো, ফাইয়াজ হঠাৎ তাকে বিয়ে কেন করলো? কি কারণে বিয়ে করলো তাকে? মাহেরা কিছু পেল না, চিন্তা করে হঠাৎ চোখ লেগে আসলো তার। চেষ্টা করেও খুলে রাখতে পারল না সে। লুটিয়ে পড়ে সে ফাইয়াজের পিঠে। আজ ভোর সকালেই ঘুম ভেঙে যায় মাহেরার। চোখ দুটো পিটপিট করে খুলতেই নিজেকে আবিষ্কার করে ফাইয়াজের উন্মুক্ত বুকে। কোমরে অনুভব হয় ফাইয়াজের শক্ত দুটো হাত, যা দ্বারা তাকে আবদ্ধ করে রেখেছে। মাহেরা নড়েচড়ে নিজেকে ছাড়িয়ে উঠে বসে পাশ থেকে নিজের ওড়নাটা নিয়ে বুকে জড়িয়ে নেয়। চলে আসার সময় এক পলক তাকায় ফাইয়াজের দিকে। ফাইয়াজের পরনে শুধু গ্রে রঙের একটা ট্রাউজার। মাহেরা লজ্জা পায় ফাইয়াজের এই অবস্থা দেখে। নিজের মাঝে কিছু ঘটছে অনুভব করে। না, আর থাকিয়ে থাকা যাবে না। মাহেরা জলদি জলদি চলে আসে তাদের রুমে। এত সকালে এ বাড়ির কেউ উঠে না, তাই কেউ টেরও পেল না মাহেরা সারা রাত ফাইয়াজের রুমে ছিল। মাহেরা চুপচাপ এসে অরুণীর পাশে শুয়ে পড়ে। ও এসে শোয়ার কিছুক্ষণ পর অরুণীর ঘুম ভেঙে যায়। মাহেরা প্রথম ডাকে সাড়া দিল না সে। পরবর্তী ডাকে সাড়া দিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, এভাবে ডাকছিস কেন? রাতে কখন এলি তুই? আমি তো একটা অবধি জেগে থেকে ঘুমিয়ে গেছিলাম। মাহেরা মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে নিলেই কথার প্যাচ লেগে যায়। আজকেও তাই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কাঁপুনি কণ্ঠে বলে,
এই তখন বাজে 1:30 কি 1:45 এমন হবে। এতটুকু মিথ্যা বলতেই ঘেমে একাকার মাহেরা। অরুণী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এভাবে ঘামছিস কেন? মাহেরা মেকি হেসে বলে, আমার গরম লাগছে প্রচুর। কেন জানো? ফ্যান চলছে তবুও। হ্যাঁ দেখো না, গরমে ঘুম ভেঙে গেছে। উফ। এই বলে মাহেরা বিছানা ছেড়ে উঠে যায়। সোজা চলে যায় বেলকনিতে। অরুণী উঠে পড়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় ওয়াশরুমে। মাহেরা বেলকনিতে এসে হাঁফ ছাড়ে। এই ধরা পড়ে যাচ্ছিল সে আজকের পর ফাইয়াজ ভাইয়ের সামনেই পড়বে না। এই লোকের থেকে গনে গনে 20 হাত দূরে থাকবে সে। আজ 8 দিন ধরে মাহেরা বারবার ফাইয়াজকে ইগনোর করে যাচ্ছে। বিষয়টা ফাইয়াজের সহ্য হচ্ছে না। তার বিয়ে করা বউ থেকে বারবার ইগনোর করে যাচ্ছে। এখন সন্ধ্যা নেমে এসেছে, ফাইয়াজ নিজের রুম অন্ধকার করে বসে আছে। জানালা দিয়ে বাহিরের হালকা আলো আসছে, মৃদু হাওয়াও আসছে। গরমের মাঝে কিছুটা আরাম লাগলো ফাইয়াজের। শার্টের কয়েকটা বোতাম খুলে বসে থাকে। কারেন্টও চলে গেছে, সে কখন এখনো আসার নাম নেয়। ফাইয়াজ এবার নিজের শার্ট খুলে রেখে দেয় সাইডে। হঠাৎ দরজায় নক করার শব্দ হতেই ফাইয়াজ মাথা তোলে, সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে? ফাইয়াজ ভাই, আমি। মাহেরার কণ্ঠ ভেসে আসে। ফাইয়াজের হাত সাথে সাথে মুষ্টিবদ্ধ করে ফেলে, এই মেয়েকে আজকে সে শেষ করে দিবে। ফাইয়াজ উঠে এসে দরজা খুলে মাহেরাকে একটানে রুমে নিয়ে চেপে ধরে দেয়ালের সাথে। মাহেরার হাতে ছিল জুসের গ্লাস, সেটা নিচে পড়ে ভেঙে যায়। ফাইয়াজ তার চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কি সমস্যা তোর? ইগনোর করছিস কেন? মাহেরা বনিতে করে না কোনো। দৃষ্টি নিচের দিকে রেখে স্পষ্ট সুরে উত্তর দেয়, আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে বিয়ে কেন করলেন? তোকে কে বললো ভালোবাসি না? মাহেরার হাত নরম করে ধরে এবার। মাহেরা উত্তর দেয় না তার প্রশ্নের। সে আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে তপ্ত শ্বাস ছেড়ে এবার নিজেকে মিশিয়ে নেয় মাহেরার সাথে। কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলে, তাহলে উত্তর দে, এটার যে তোকে বিয়ে কেন করলাম? মাহেরা এবারও নীরব। সে নিজেকে ফাইয়াজের কাছ থেকে ছাড়াতে ব্যস্ত। তার মধ্যে ফাইয়াজ তার সাথে যেমন আচরণ করে, এই কথায় কথায় ধমক দেওয়া, রাগে মারার জন্য তেড়ে আসা কোনো ভালোবাসার মানুষই করতে পারে না। ফাইয়াজ উত্তর না পেয়ে ছেড়ে দেয় মাহেরাকে। তবে সরে আসে না। নিজের হাত এবার মাহেরা বুকের কাছ জামায় করে ধরে মাহেরাকে কাছে টেনে বলে, বেশি বাড়াবাড়ি করে নিজের বিপদ টেনে আনিস না মাহি, আমি আবারও বলছি, আমি বিগড়ে গেলে তুই সামলাতে পারবি না। মাহেরা পুরোটা সময় মাথা নিচু করে রাখে। ফাইয়াজ ছেড়ে দিয়ে এবার সরে আসে মাহেরার কাছ থেকে। মাহেরার সাথে সাথে চলে আসতে নেয়, কিন্তু ভাঙা কাছে তার পা পড়ে যায়, সাথে সাথে ব্যথা আর শব্দ করে উঠে। মাহেরার আর্তনাদ শুনে চমকে উঠে ফাইয়াজ। বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে জান তোর? কথাটা বলতে বলতেই তার দৃষ্টি যায় মাহেরার পায়ে। রক্ত পড়ছে পা থেকে। ফাইয়াজ জলদি খুদ তুলে নেয় মাহেরাকে, বিছানায় নিয়ে বসায়। পায়ের তালুতে গেঁথে গেছে কাচ। ফাইয়াজ আস্তে আস্তে কাচ বের করে মেডিসিন লাগিয়ে সেখানে ব্যান্ডেজ করে দেয় ফাইয়াজ। এরপর নিচে পড়ে থাকা কাচের টুকরোগুলো পরিষ্কার করে নিয়ে মাহেরার কাছে এসে বসে। তুই ঠিক আছিস সোনা? মাহেরা মাথা নাড়ায়। ফাইয়াজ থেকে বুকে জড়িয়ে নিয়ে বলে, আম সরি, আমার জন্যই হলো এগুলো। আমি ঘরে যাব। মাহেরা অন্যদিকে দৃষ্টি রাখে। তার অভিমান হয়েছে ফাইয়াজের প্রতি, ধমকি এই তো তাকে ভয় পাইয়ে দেয়, তাহলে সে আসবে কেমন করে তার সামনে? মাহেরার কথায় উঠে দাঁড়িয়ে তাকে কোলে তুলে নেয়। এরপর তাকে গিয়ে দিয়ে আসে মাহেরার রুমে। অরুণী তখন রুমে নেয়, হয়তো ছাদে গেছে। ফাইয়াজ মাহেরার কাছে বসে কিছুক্ষণ, এরপর চলে আসে তার মা আতিকা শেখের কাছে। মা, আসবো? আতিকা শেখ বসে একটা বই পড়ছিল। এই সময়টা তিনি বইয়ের মাঝে মুখ গুজে পার করেন। ছেলের কণ্ঠে তার দিকে তাকিয়ে মুখে এক লম্বা হাসি টেনে বলে,
আয় বাবা, এর জন্য অনুমতি নিতে হয় বোকা ছেলে। মায়ের কথায় ফাইয়ের মুখে এক ছিলতে হাসি টেনে ভিতরে ঢুকে মায়ের কাছে বসে বলে, মা দেখো তো মাহির পা কেটে গেছে, একটু দেখে এসো তো। মাহেরার পা কেটে গেছে শুনে বেশ চিন্তিত হন আতিকা শেখ। চিন্তিত স্বরে বলে, কি বলিস, কিভাবে? আরে ওর হাত থেকে গ্লাস পড়ে গেছিল, তার জন্য বকা দিয়েছিলাম, সে ভয়ে তাড়াহুড়ো করে আসতে নিয়ে এই অবস্থা। আতিকা এবার কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলে, ফেলেছে বলে কি হয়েছে? এই জন্য বকবি তুই? শর্ত দেখি কতখানি কেটেছে। আতিকা শেখ কথাটা বলতে বলতে এই যে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বইটা পাশে ছোট টেবিলে রেখে এগিয়ে যায় মাহেরার রুমের দিকে। অরুণী ছাদে দাঁড়িয়ে আছে। এই সময়টা তার ছাদে কাটাতে বেশ লাগে। ছাদের রেলিং এ ধরে একা একা দাঁড়িয়ে ছিল সে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। তার মাঝে অরুণীর পাশে এসে দাঁড়ায় জিয়ান। অরুণী এক পলক জিয়ানকে দেখে অরুণী সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এমন সময় ছাদে কি করছেন? সেই প্রশ্ন তোমার জন্য, তুমি এমন সময় এখানে? জিয়ান চোখ ছোট ছোট করে বলে। অরুণী নিচের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এমনি এমন সময় ছাদে থাকতে ভালো লাগে। কাছের মানুষের কথা ভাবছিলে নাকি? দুষ্ট হেসে বলে জিয়ান। জিয়ানের কথায় অরুণী এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আমার কাছের মানুষ নেই কোন? তাহলে আই লাভ ইউ। আচমকা জিয়ানের কথায় চমকে উঠে অরুণী। বার কয়েকবার চোখ পিট পিট করে তাকায় জিয়ানের দিকে। জিয়ান জিজ্ঞেস করে, কি হলো, উত্তর দেও। অরুণী কিছু বলতে নিবে তার আগে জিয়ান হাত দিয়ে থামিয়ে দেয়। অরুণী কপালে বিরক্তির ভাঁজ ফেলে জিয়ানের দিকে তাকায়। জিয়ান ৩২ পার্টি বের করে বলে, চিন্তা করো না, আজকে লাগবে না উত্তর, কালকে চিন্তা করে উত্তর দিও। এই বলে জিয়ান নেমে যায় ছাদ থেকে। অরুণী তার যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসে। ছেলেটা অতিরিক্ত চঞ্চল, কোথাও স্থির থাকতে পারে না। কিছুক্ষণ পর অরুণী নিচে নেমে আসে। রুমে এসে দেখতে পায় মাহেরার পাশে আতিকা শেখ বসে আছে, মাহেরার পায়ে ব্যান্ডেজ। তা দেখে অরুণী বিচলিত হয়ে পড়ে। তোর পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? মাহেরা হালকা হেসে পরিস্থিতি সামাল দিয়ে বলে, আপু জাস্ট রিল্যাক্স, তেমন কিছু হয়নি, শুধু একটু কেটে গেছে, সব ঠিক আছে। অরুণী এসে দেখে, এই মেয়েকে নিয়ে এসে পারে না, শুধু অঘটন ঘটায়। ১ মিনিট কোথাও স্থির থাকে না। বেশ হয়েছে, এবার অন্তত স্থির থাকবে এই মেয়ে। এবার লাফান যত পারে। মাহেরা বিরক্তিতে কপাল কুঁচকে আছে। তার বিরক্তি লাগছে সবার উপরে। একটুখানি তো কেটেছে, কিন্তু তার বোন এমন বিহেভ করছে যেন পা পুরোটা কেটে গেছে তার। মুখ গোমরা করে সে বসে আছে। অরুণী খাবার নিয়ে আসে রুমে। মাহেরার সামনে খাবার থালা রেখে বলে, সবগুলো খাবার শেষ করে খাবি। আমি পারবো না এতগুলো খেতে। মাথা নাড়তে নাড়তে বলে। কিন্তু অরুণী শুনে না। চোখ পাকিয়ে মাহেরার দিকে তাকিয়ে তেজ নিয়ে বলে, চুপচাপ খা, নয়তো ফাইয়াদ ভাই এসে খাওয়াবে বলে দিয়েছে। আর আমার হাতের মারও খাবি আজকে। মাহেরা উপায় না পেয়ে গাল ফুলিয়ে খেতে শুরু করে। সবাই তাকে খাইয়ে মোটা বানিয়ে ফেলছে। তার হট ফিগারকে জিরো ফিগার বানাতে লেগে পড়েছে। সবচেয়ে বড় শয়তান তো ওই ফাইয়াজ। ওই সব কলকাঠি নাড়ছে। একবার পা ভালো হোক, তারপর দেখে নিবে ফাইয়াজকে। অরুণী খাবার দিয়ে নিচে আসতে চাইছিল, তখনই তার হাত টেনে ধরে জিয়ান। অরুণী তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করে, কি? চলো ছাদে। অরুণীর হাত ধরে জিয়ান চলে আসে ছাদে। এরপর হাত ছেড়ে দিয়ে অরুণীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তারপরে উত্তর কি? কিসের উত্তর? আই লাভ ইউ এর উত্তর কি? অরুণী এবার চিন্তায় পড়ে যায়। কি বলবে, হ্যাঁ বলবে নাকি না? জিয়ানকে তার পছন্দ, তবে ভয় লাগছে কেন হ্যাঁ বলতে গিয়ে। বারবার গলা শুকিয়ে যাচ্ছে কেন তার? আজকে বিদেশ থেকে জিয়ানের মা বাবা আসবে অরুণীকে দেখতে।
সেদিন অরুণী হ্যাঁ বলার পরই জিয়ান তার বাবা মাকে কল করে জানিয়ে দেয় সে বিয়ে করবে। মেয়ে তার পছন্দ হয়েছে অরুণী। অরুণী একটা নীল পাড়ের শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে কোপা করেছে, নিজেকে আয়নায় একবার ভালোভাবে দেখে নেয়। মাহেরা বিছানায় বসে গালে হাত দিয়ে বোনের পাগলামোগুলো দেখে বলে, আমার থেকেও বেশি ভালোবাসিস জিয়ান ভাইয়াকে। অরুণী চোখের নিচে কাজল দিচ্ছিল। বোনের এমন কথা শুনে তার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এমন মনে হলো কেন? মাহেরা এবার গাল ফুলিয়ে বালিশটা আরো নিজের সাথে চেপে ধরে বলে, ওরা যেন তোমায় পছন্দ করে সেজন্য কত সুন্দর করে তুমি সাজছো, অথচ আমায় ছেড়ে দূরে চলে যাবো তার জন্য একটুও কষ্ট পাচ্ছ না। বোনের এমন আদুরি কণ্ঠে অভিমানী কথাগুলো শুনে শব্দ করেই হেসে উঠে অরুণী। আয়নার সামনে থেকে সরে গিয়ে বসে মাহেরার পাশে। এরপর তার মাথায় হালকা আঘাত করে বলে, বোকা মেয়ে, তোকে রেখে যাবো নাকি? তোকে নিয়েই যাবো আমার সাথে। মাহেরা এবার বোনকে জড়িয়ে ধরে। বোনের দূরে হয়ে যাওয়ার ভয় পাচ্ছে সে। সবচেয়ে বড় ভয় তার মনে ঘুরে বেড়াচ্ছে ফাইয়াদকে নিয়ে। সে তার বোনের সাথে যেতে চায়, তবে ফাইয়াদ তাকে যেতে দিবে না। যখন ফাইয়াদ বলে দিবে সবাইকে তাদের বিয়ের কথা, তখন তার বোন কি তার থেকে দূরে সরে যাবে? কথাটা ভাবতেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠে তার। মাহেরা আরো শক্ত করে জড়িয়ে ধরে অরুণীকে। অরুণী তার থায় হাত বুলিয়ে দিয়ে বলে, হলো তো, এবার ছাড় আমাকে। মাহেরা ছেড়ে দেয়। মাহেরার সামনে পড়ে থাক চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বলে, এখন ফ্রেশ হয়ে নিচে আয়, আমি গিয়ে দেখি আন্টি কি করছে। অরুণীর কথায় মাথা নেড়ে সম্মতি জানায় মাহেরা। অরুণী সম্মতি পেয়ে মাহেরাকে রেখে চলে যায়। মাহেরা থম মেরে বসে আছে সেখানে। মাথায় চলছে তার অন্য চিন্তা। যে করেই হোক ফাইয়াজের সাথে সাহস নিয়ে কথা বলতে হবে। মাহেরা জলদি করে ওড়নাটা নিয়ে বুকে জড়িয়ে নেয়। ফাইয়াজ আর জিয়ান এয়ারপোর্টে গেছে জিয়ানের মা বাবা জিয়া চৌধুরী আর আশিক খানকে রিসিভ করতে। মাহেরা ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে নিচে নামে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় ফাইয়াজ আসলে সে ফাইয়াজের সাথে কথা বলবে। ও এভাবে নিতে পারছে না, দিন দিন এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। চোখে নিচে কালো দাগ হয়ে গেছে তার। এগুলো কি ফাইয়াজের চোখে পড়ে না? জিয়া চৌধুরী আর আশিক খান দিয়ে শরবত এগিয়ে দিচ্ছে অরুণী। মাহেরা গুটিসুটি মেরে এক কোণায় দাঁড়িয়ে আছে, চোখে তার পানি টলমল করছে, যেন আজকেই তার বোনকে নিয়ে চলে যাবে তারা। ফাইয়াজ দূর থেকে দাঁড়িয়ে বিষয়টা লক্ষ্য করে এগিয়ে আসে তার দিকে। তার কাছে এসে হিসিয়ে বলে, আমার রুমে আয় কুইক। ফাইয়াজ উপরে চলে যায়, তবে যাওয়ার আগে আতিকা শেখের দিকে তাকিয়ে বলে, মা আমি উপরে যাচ্ছি, এক গ্লাস লেবুর শরবত পাঠাও আমার জন্য। এখানে সবাই ব্যস্ত, তুই খেয়ে তারপর যা। আতিকা শেখ চিৎকার করে বললেও ফাইয়াজ শুনে না উপরে চলে যায়। যেতে যেতে মাহেরার উদ্দেশ্যে বলে যায়, তোমরা সবাই ব্যস্ত হলেও এক কোণায় দেখো এক অকর্মার ডেকি দাঁড়িয়ে আছে, তাকে দিয়ে পাঠিয়ে দাও। ফাইয়াজের কথায় অরুণিয়া রাধিকা শেখ মুখ টিপে হেসে ওঠে। জিয়ানও হেসে ওঠে, তবে মুখ ফুলায় একমাত্র মাহেরা। জিয়া চৌধুরী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কাকে বলল ফাইয়াজ? কেউ উত্তর দেওয়ার আগেই মাহেরা এগিয়ে এসে দাঁত খিচে বলে, আন্টি আমাকে বলল। আপনাদের সুপুত্র আমাকে বলছে কথাটা। অরুণী চোখ পাকিয়ে বলে, মাহেরা কি হচ্ছে? মাহেরার এভাবে গাল ফুলিয়ে বলতে দেখে জিয়া চৌধুরী হেসে উঠে বলে, এই তো ভারী অন্যায় করছে, ফাইয়াজ পুতুলের মতো মেয়েটাকে এমন কথা বলল। জিয়া চৌধুরীর কথায় চোখ দুটো চলাচল করে উঠে মাহেরার। এই বাড়িতে এই প্রথম দরপক্ষে কেউ কথা বলল। মাহেরা চটজলদি এসে বসে পড়ে জিয়া চৌধুরীর পাশে। নিজের মুখটা কাদো কাদো করে বলে, আপনি বুঝলেন আন্টি? জানেন আন্টি, ফাইয়াজ ভাই আমাকে খাওয়ার খোঁটা শোনায় আমি নাকি বেশি খেয়ে ফেলি। আচ্ছা, খাবার সুস্বাদু হলে 2-3 প্লেট খাই, মাত্র ডেকে বেশি। 2-3 প্লেট কথা শুনে চমকে তাকায় জিয়া চৌধুরী। এত খেতে পারে, তবুও এই মেয়ে এত চিকন। জিয়া চৌধুরীর কাছ থেকে উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করে, আপনিই বলুন আমি কি বেশি খাই? জিয়া চৌধুরী অপ্রস্তুত এসে বলে,
একদম নয়, বয়সে এমন সবাই খায়, এটা স্বাভাবিক। নিজের পক্ষে রায় শুনে মাহেরা আরো কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার আগেই অরুণী তার সামনে এক গ্লাস লেবুর শরবত ধরে বলে, ফাইয়াজ ভাইয়ের বদনাম শেষ হলে এটা গিয়ে তাকে দিয়ে আয়। মহেরা একবার গ্লাসের দিকে তো আরেকবার অরুণীর দিকে তাকায়। এ বোন নাকি শত্রু যে কিনা জেনে বুঝে তাকে বাঘের গুহায় পাঠাচ্ছে। মাহেরা গ্লাসটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ফাইয়াজের রুমের দিকে। ফাইয়াজের রুমটা দোতলায়, একদম কর্নারে। ওইখানে কেউ যায় না খুব প্রয়োজন ছাড়া। মাহেরাও যায় না, যদিও বা তাকে সবসময় অনুমতি দিয়ে রেখেছে। তার যখন ইচ্ছে তখন আসতে পারে তার রুমে, এটা শুধু তার জন্য প্রযোজ্য। মাহেরা এসে দাঁড়ায় ফাইয়াজের রুমের সামনে। একটা শুকনো ঢুক গিলে দরজায় নক করে বলে, ফাইয়াজ ভাই, আসবো। ভিতর থেকে ছোট করে শব্দ আসে, আয়। মাহেরা খুশি হলো না অনুমতি পেয়ে। ফাইয়াজ যদি বলতো চলে যা, তাহলে সে নাচতে নাচতে চলে যেতে। একটা লম্বা শ্বাস ছেড়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে। ফাইয়াজ ফ্লোরে বসে আছে বিছানায় হেলান দিয়ে। মাহেরা, এদিকে আয়। হাতের ইশারায় তার পাশে বসতে বলে। মাহেরা গুটি পায়ে এগিয়ে আসে ফাইয়াজের দিকে। তার থেকে কিছুটা দূরে বসে সে। ফাইয়াজ মাহেরার হাতে ধরে কাছে টেনে নেয়। একদম নিজের কোলে এনে বসিয়ে দেয় মাহেরাকে। এরপর মাহেরার কোমর জড়িয়ে ধরে মাহেরার দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইছিলি? মাহেরা মাথা নাড়ায়, হ্যাঁ বোধক। ফাইয়াজ নিজের বন্ধন আরো শক্ত করে ধরে বলে, বল, কি বলতে চাস? মাহেরা অসহায় নজরে তাকায় ফাইয়াজের দিকে। মাহেরার অস্বস্তি হচ্ছে, ফাইয়াজ বুঝতে পারে, তবুও ছাড়ে না। বরং আরো শক্ত করে ধরে বলে, অভ্যাস করে নিয়ে এই ছোঁয়াগুলোর। এখন বল, কি বলতে চাস? মাহেরা হাঁসফাঁস করে বলে, আমাকে একটু ছাড়, আমি বলছি। মাহেরার কথায় ফাইয়াজ ধমকি সুরে বলে, কি বলবি জলদি বল, এরপর আমার বউয়ের সাথে পার্সোনাল কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। মাহেরা বুকে বিদ্যুৎ বয়ে যায় ফাইয়াজের কথায়। হার্টবিট বেড়ে যেতে শুরু করে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আমি মুক্ত হতে চাই। আমাকে ছেড়ে দাও ফাইয়াজ ভাই। আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না। সবাই দূরে সরে যাবে। আমার বোন আমাকে ভুল বুঝবে, দূরে চলে যাবে আমার থেকে। আমি এগুলো সহ্য করতে পারবো না, আমাকে ছেড়ে দাও তুমি, আমি ডিভোর্স চাই। চোখ বন্ধ করে একদমই কথাগুলো বলে মাহেরা। মাহেরার কথায় মেজাজ গরম হয়ে গেলে নিজেকে শান্ত রেখে মাহেরাকে নিজের দিকে ঘুরিয়ে গেছে টেনে নেয়। এরপর মাহেরার দুই গালে হাত রেখে বলে, তাকা আমার দিকে। মাহেরা তাকায় ফাইয়াজের দিকে। ফাইয়াজ অতি আদুরে গলায় বলে, মাহি, ভরসা রাখো, সব সামলে নিব আমি। কেউ ভুল বুঝবে না তোকে, আমি সবাইকে তোর কাছে রাখবো, এই প্রমিজ। মাহেরা ভরসা পায়। ফাইয়াজ কি মোহিত কণ্ঠে বলল কথা, তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। নিজের বুকের ঝড় থামানোর জন্য শক্ত করে জড়িয়ে ধরে সে ফাইয়াজকে। ফাইয়াজও হালকা হেসে তার বোকা পাখিকে জড়িয়ে ধরে। এর মধ্যেই হঠাৎ দরজা খুলে কেউ রুমে প্রবেশ করে। মাহেরা ছিটকে দূরে সরে যায়। জিয়ানো তাদের এমন পরিস্থিতি দেখে নিজের চোখ ঢেকে বলে, সরি সরি, কিছু দেখিনি আমি। ফাইয়াজ রাগ নিয়ে তাকায় জিয়ানের দিকে। বউকে পটিয়ে সবে রোমান্সের দিকে এগুচ্ছিল সে, আর এখানে জিয়ান এসে সব চেষ্টায় জল ঢেলে দিল। ফাইয়াজ গম্ভীর গলায় বলে, তোর জন্য কি আমি বউয়ের সাথে সময় কাটাতে পারবো না? কাটা, আমি কি তোকে ধরে রেখেছি? জিয়ান সোজা সাপটা বলে দেয়। এদিকে দুজনের কথাবার্তার মাঝে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে মাহেরা। দুজনকে সাইড কাটিয়ে দ্রুত বেরিয়ে যায়। লজ্জা থেকে বাঁচতে হলে এদের থেকে যত দ্রুত সম্ভব দূরে যাওয়াটাই বেটার বলে মনে করে সে। বিয়ে নিয়ে চাপের মাঝে আছে সবাই। বিয়ের পর জিয়ানকে ফিরতে হবে আবার সেই বিদেশের মাটিতে। তার মা বাবাও অল্প সময় নিয়ে এসেছে, তাই তাড়াহুড়োর মাঝে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আজকে অরুণীর গায়ে হলুদ, কালকে বিয়ে। মাহেরা আর ফাইয়াদ ব্যস্ত হয়ে আছে বাড়ি সাজানোতে। বাড়ি সাজানোর মাঝে হঠাৎ ফাইয়াদ তাকে ধরে নিয়ে আসে ছাদের এক কিনারায়। দেয়ালের সাথে টেসে ধরে বলে,
আই ওয়ান্না হি কিস। মাহেরা চোখ বড় বড় করে ফাইয়াজের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে শোধায়, পাগল হয়েছ তুমি? এখানে যে কেউ চলে আসবে। মাহেরার কথা শুনে না ফাইয়াজ। মাহেরা রাজি হয় না দেখে ফাইয়াজ মাহেরার হাত দুটো পিছনের দিকে চেপে ধরে নিজের অধর মিশিয়ে দেয় মাহেরার অধরে। তখনই সেখানে অরুণী চলে আসে। চিৎকার করে ডেকে উঠে, মাহেরা। অরুণীর চিৎকারে চমকে উঠে মাহেরা আর ফাইয়াজ। মাহেরা দূরে সরে যেতে চাইলেও ফাইয়াজ থেকে যায়। অরুণীর দিকে শান্ত নজরে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস অরু? অরুণী সে প্রশ্নের উত্তর না দিয়ে ফাইয়াজের দিকে ক্ষিপ্ত স্বরে বলে, কি করছিলে তুমি মাহেরার সাথে ও তোমার ছোট বোন? অরুণীর কথায় সম্মতি না জানিয়ে ফাইয়াজ মাথা নাড়িয়ে বলে, সরি, ভুল বললি, সে বোন নয়, বিয়ে করা বউ। মানে? অরুণী ফাইয়াজের দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকায়। ফাইয়াজ শান্ত স্বরে বলে, আজ 1 মাস হলো ওকে আমি বিয়ে করেছি। তোর বোনও আমাকে ভালোবাসে, আমিও তাকে। অরুণী অবিশ্বাস্য নজরে তাকায় মাহেরার দিকে। নীরব কণ্ঠে জিজ্ঞেস করে, ফাইয়াজ ভাই যা বলছে তা কি সত্যি? মাহেরা মাথা নিচু করে নেয়। বোনের কণ্ঠে সে রাগ বা কষ্ট কিছুই বুঝতে পারল না। অরুণী এদিকে মাহেরাকে নীরব থাকতে দেখে অধৈর্য হয়ে বলে, মাহেরা জলদি বল, এসব কি সত্যি? মাহেরা মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নেড়ে। অরুণী কয়েক ধাপ পিছিয়ে যায়। বোন এমন কিছু করবে ভাবতে পারিনি সে। ফাইয়াজ কিছুটা এগিয়ে এসে বলে, তুই ভুল বুঝিস না মাহেরার কোনো। হাত দিয়ে মাঝপথে থামিয়ে দেয় অরুণী। ছলছল করে উঠে তার চোখ জোড়া। মাহেরার দিকে ব্যথিত নজরে তাকিয়ে বলে, যা হয় ভালোই হয়, এবার নিশ্চিন্তে বিয়ে করে বিদায় নিতে পারবো। আমার বোন বড় হয়ে গেছে। তার জীবনের ডিসিশন নেওয়ার জন্য বোনকে প্রয়োজন হয় না। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না অরুণী চলে আসে সেখান থেকে। বোন অভিমান করে চলে আসায় মাহেরা ভেঙে পড়ে সাথে সাথে। তার বোন তাকে ভুল বুঝলো। নিচে বসে পড়ে। ফাইয়াজের দিকে তাকাতেই ফাইয়াজ তার গালে হাত রেখে বলে, বিশ্বাস কর, সব ঠিক করে দিব আমি। মাহেরা উত্তর দেয় না। ফাইয়াজের কাছ থেকে উঠে সোজা চলে যায় সে নিচে। গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দেয়। ফাইয়াজ অসহায়ের মতো সেদিকেই তাকিয়ে থাকে। সেদিন রাতে আর হলুদ অনুষ্ঠানে আসে না মাহেরা। গেস্ট রুমে একা একা কেঁদে সময় পার করে। ফাইয়াজও আসে না, সে তো ব্যস্ত ছিল মাহেরাকে খুঁজতে, কিন্তু মাহেরাকে পায় না। ফাইয়াজ দীর্ঘ শ্বাস ছেড়ে শেষ রাতেই কথা বলতে যায় অরুণীর সাথে। তখন অরুণী সবে এসেছে নিজের রুমে। শরীর তার ভীষণ ক্লান্ত। গা থেকে গহনাগুলো খুলে রাখছিল, তখনই ফাইয়াজ দরজায় খড়া নাড়ে। অরুণী এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কিছু বলবে ফাইয়াজ ভাই? হ্যাঁ। ভিতরে ঢুকতে ঢুকতে বলে ফাইয়াজ। অরুণী গিয়ে চেয়ারটায় বসে বলে, বলো কি বলবে? তুই মাহেরাকে ভুল বুঝিস না, ও রাজি ছিল না প্রথমে বিয়েতে। ফাইয়াজকে পুরোটা চেস করতে না দিয়েই অরুণী বলে, জানি আমি। জিয়ান বলেছে সবটা আমাকে সেদিনই, কিন্তু আমি ঝামেলা করিনি কারণ। থেমে যায় অরুণী। ফাইয়াজের কপালে কৌতূহলের ভাঁজ পড়ে, তার দিকে এগিয়ে বলে, কি কারণ অরুণী? কারণ আতিকা আন্টি আগে থেকেই তোমার জন্য মাহেরাকে পছন্দ করে রেখেছিল। ফাইয়াজ অবাক হয়। তার মা তো কখনোই বলেনি এ বিষয়ে। ফাইয়াজ অবাক হয়ে আবারও বলে, তাহলে তুই তখন রাগলি কেন মাহির প্রতি? অরুণী এবার মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, ছোট বড় সব ঘটনা সে আমাকে বলে, অথচ তার জীবনের এত বড় একটা মোড় ঘুরলো সে জানালো না আমায়। অরুণীর কথায় ফাইয়াজ ধমকি স্বরে বলে, তোর অভিমানের কারণে মাহেরা লাপাত্তা। তাকে সারা বাড়ি খুঁজে পাইনি। কর্নারের গেস্ট রুমটায় যা পেয়ে যাবে। শান্ত গলায় বলে অরুণী। ফাইয়াজ চোখ ছোট ছোট করে তাকায়। আর ইউ সিউর? ইয়া।
ফাইয়াজ আর দেরি করে না, জলদি চলে আসে কর্নারের গেস্ট রুমে। দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে লক পায়। ফাইয়াজ কয়েকবার ডেকে উঠে থাকে, কিন্তু মাহেরা সাড়া দেয় না। ফাইয়াজ এবার এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকে দেখে মাহেরা কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেছে। ফাইয়াজ হালকা ঠোঁট মেলে হাসে। এরপর মাহেরার কাছে এসে মাহেরাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। গায়ে চাদর জড়িয়ে দিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে চলে যায় সে। অরুণীর ডাকে ঘুম ভাঙা মাহেরার। বোনের কণ্ঠ পেয়ে চট জলদি উঠে দরজা খুলে দেয়। অরুণীর সামনে নিচু স্বরে বলে, আপা ডাকছো? হুম, চল আমার সাথে। মাহেরার হাত ধরে গম্ভীর গলায় টানতে টানতে নিয়ে যেতে যেতে বলে সে। মাহেরা অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছ? করেছিস তো একটা কাজ, সমাজকে তো জানাতে হবে, সেই ব্যবস্থায় করতে যাচ্ছি। বোনের কথায় মাহেরা মাথা নিচু করে নেয়। অরুণী এখনো রেগে আছে তার উপর, কথাটা ভাবতেই চোখ দুটো ভিজে উঠে তার। অরুণী তাকে নিয়ে এসে টাওয়াল ধরিয়ে বলে, যা গোসল করে আয় জলদি, আজকে তোর বিয়ে। অরুণীর হাসি হাসল। এই গম্ভীরতা সে বজায় রাখতে পারছে না। নিজের হাসি লুকিয়ে আবারও গম্ভীরতা এনে বলে, আন্টি আঙ্কেল ছেলে ঠিক করেছে, তার সাথে তোর বিয়ে আজ। আপু প্লিজ, ফাইয়ের ভাইকে ছাড়া আমি অন্য কাউকে কবুল বলতে পারবো না। আকুতি ভরা কণ্ঠে বলে মাহেরা। কিন্তু অরুণী তার আগের কঠোরতা বজায় রেখে বলে, যেটুকু বলেছি ওইটুকু কর। জলদি যে গোসল করে আয়। আমার থেকে তুই ফাইয়েদকে বেশি ভালোবাসিস? চোখ ভিজে উঠে তার। এই কোন পরীক্ষায় তাকে ফেললো? মাহেরা মন খারাপ করে চলে যায় ওয়াশরুমে। এসে তার বোনকে বেশি ভালোবাসে। না হয় ফাইয়েদকেই ছেড়ে দিল সে। শাওয়ার ছেড়ে দিয়ে কেঁদে উঠে সে। নিজের মনকে সে বুঝাতে পারছে না কোনভাবেই। কবুল বলার পরই জ্ঞান হারায় মাহেরা। সে শুধু কবুলই বলেছে, বরের নাম বা তার বাবার নাম কোনো কিছুই শুনেনি। কবুল বলার পরই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এখন সে শুয়ে আছে ফাইয়েদের রুমে। ফুল দিয়ে সাজানো সে ঘর। ফাইয়েদ তার পাশেই বসে তার জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে। এই মেয়ে এত দুর্বল কেন বুঝে আসে না তার। মাহেরা নিজের চোখগুলো পিটপিট করে খুলে। মাহেরার জ্ঞান ফিরতে দেখে ফাইয়ের সাথে সাথে গলা চেপে ধরে মাহেরার। আচমকা এটাকে আটকে উঠে সে। চোখ বড় বড় করে তাকিয়ে মুখে শুধায়, ফাইয়েদ ভাই? হুম, কেন? অন্য পুরুষকে আশা করছিলি? তোর সাহস কত বড়, তুই অন্যজনকে কবুল বলতে তৈরি হয়ে গেছিলি তোকে? বলে ফাইয়েদ গলাটা আরো চেপে ধরে। মাহেরার দম নিতে কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর ফাইয়েদ ছেড়ে দেয় তাকে। মাহেরা কাশতে থাকে ছেড়ে দিতেই। কৌতূহল নিয়ে আরো কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করে, কিভাবে সম্ভব হয়েছে এগুলো? তোর কি মনে হয় তোকে আমি ছেড়ে দিব এত সহজে? কথাটা বলে বাঁকা হাসে ফাইয়াজ। মাহেরাকে সবকিছু খুলে বলে। আর এই বিয়ের প্ল্যানটা শেষ রাতে সেই করেছে। শেষের প্ল্যানটা শুনে মাহেরা মারতে শুরু করে ফাইয়াজকে। বাজে লোক। জানেন আমার কত কষ্ট হচ্ছিল? আচ্ছা সরি। কান ধরে বলে ফাইয়াজ। মাহেরা মুখ ঘুরিয়ে নেয় অভিমানে। তার অভিমানী বউকে দেখে তার কাছে এগিয়ে এসে বলে, এই অভিমান কি করে ভাঙতে আমি বেশ ভালো রকমই জানি। মাহেরা পরের পদক্ষেপ বুঝতে পেরে সরে আসতে নিলেও পারে না, কারণ তার আগেই সে আবদ্ধ হয়ে পড়ে ফাইয়াজের বাহুতে। ভয়ের সংকোচ নিয়ে নিজেকে বিলিয়ে দেয় ফাইয়াজের কাছে। সমাপ্ত।